হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা উৎসেচক বা এনজাইমের এক বেসিক কনসেপ্ট এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় লাইনওয়েভার ডবল রেসিপ্রোকাল প্লট সম্পর্কে বা এনজাইমের কি কি ধর্ম রয়েছে, ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরীক্ষার জন্য হোক বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হোক, এই টপিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিও আপডেট পেতে গেলে বেল আইকনটি অন করে রেখো। চলো এবার শুরু করা যাক। প্রথমে আমরা বলি বেসিক কনসেপ্ট অফ এনজাইম মানেটা কি। এনজাইম হচ্ছে কি প্রোটিন নেচার বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। এবং এনজাইম কি করে, ইট ক্যান এক্সেলারেট দ্য স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। যখন এনজাইম একটা সাবস্টেন্সের সঙ্গে বাইন্ড করে, সে তৈরি করে কি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং আলটিমেটলি সেখান থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হয়। এবং দে আর হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং দে আর মেড অফ মেনলি দ্য চেইনস অফ অ্যামিনো অ্যাসিড। তাহলে কি এনজাইম প্রোটিন ইন নেচার, এটা আমরা অলরেডি বলেইছি এখানে। এবং এবং এই যে অ্যামিনো অ্যাসিড গুলো তারা কি করে পেপটাইড লিঙ্কের মাধ্যমে বা পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। কিন্তু কিছু কিছু এনজাইম রয়েছে যারা কিনা আরএনএ থেকে তৈরি হয়, সেইগুলোকে বলা হচ্ছে রাইবোজাইম। মেনি এনজাইমস রিকোয়ার দ্য প্রেজেন্স অফ আদার কম্পাউন্ডস। যেমন ধরো ধরো কিছু কিছু এনজাইম তারা নিজেরা কাজ করতে পারে না, তাদের সঙ্গে অ্যাক্টিভেট করার জন্য তাদের কিছু কোফ্যাক্টর দরকার হয়। সেইগুলো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি গুলো তারা এক্সার্টেড করে। এনজাইম কাইনেটিক্স ইজ কনসার্ন উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ এনজাইম অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন রেটস। এবার আমরা যদি বলি এনজাইমের মধ্যে তাহলে দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোটিনযুক্ত অংশ, যাকে বলা হয় অ্যাপো এনজাইম। আর প্রোটিনবিহীন অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে কি না প্রোস্থেটিক গ্রুপ। তাহলে অ্যাপো এনজাইম অ্যান্ড প্রোস্থেটিক গ্রুপ, এই দুটোকে একসঙ্গে মেলালে হচ্ছে হলো এনজাইম বা হলো এনজাইম। এখানে আমরা এই রিঅ্যাকশন সিকোয়েন্সটা ডায়াগ্রামেটিক ডায়াগ্রামটা আমরা দেখিয়েছি, স্কেমেটিক ডায়াগ্রাম। যেখানে এনজাইম কি করছে, সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, পরবর্তীকালে এটা কি করছে প্রোডাক্ট তৈরি করছে, এনজাইম প্লাস প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। নাও কো ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি না, কো ফ্যাক্টর বলতে আমরা বুঝি কিছু কিছু এনজাইম রয়েছে তারা এই ধরনের ইনঅর্গানিক কম্পাউন্ডস বা নন প্রোটিন কম্পাউন্ডসকে তারা কো ফ্যাক্টর হিসেবে ইউজ করে। যেমন অর্গানিক মলিকুলস রয়েছে, ইনঅর্গানিক ক্যালসিয়াম, জিঙ্ক, প্রোস্থেটিক গ্রুপগুলো রয়েছে। দুটো ইম্পর্টেন্ট জিনিস এখানে আমাদের জানা দরকার। প্রথম হচ্ছে কো ফ্যাক্টর মানে হচ্ছে পার্মানেন্টলি অ্যাটাচ যারা, তাকে বলা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপের সঙ্গে, তাকে বলা হচ্ছে কো ফ্যাক্টর। যেমন ধরো ভিটামিন, সুগার, লিপিড, ইনঅর্গানিক সাবস্টেন্স, এগুলো হচ্ছে পার্মানেন্টলি অ্যাটাচ থাকে। সেই জন্য বলা হচ্ছে কি কো ফ্যাক্টর বলা প্রোস্থেটিক গ্রুপ। আর টেম্পোরারিলি যেগুলো অ্যাটাচ থাকে কো ফ্যাক্টরের সঙ্গে সেগুলো হচ্ছে কি কো এনজাইম। এবং এরা যখন তখন ডিটাচ হতে পারে আফটার দ্য রিঅ্যাকশন। সো কোএনজাইম এবং কোফ্যাক্টরের মধ্যে ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। এবং কোএনজাইম ইনভলভস দ্য অক্সিডেশন রিডাকশন ইন বায়োলজিক্যাল রিঅ্যাকশনস। নাও ইম্পর্টেন্ট কিছু কোএনজাইম কোফ্যাক্টর রয়েছে, প্রস্থেটিক গ্রুপ রয়েছে, যেমন জি গ্রুপ জেডএন প্লাস রয়েছে, এপি+2 এপি+3, সিইউ+2 সিইউ+3, কে প্লাস এন্ড এনজি+2। এগুলো সমস্ত এনজাইমের উদাহরণ দেওয়া আছে। প্রত্যেকের এক একটা করে প্রস্থেটিক গ্রুপ রয়েছে। আবার এমনি ভিটামিন বি3 বি2 বি6 প্যান্টোথেনিক অ্যাসিড, সবার ক্ষেত্রে দেখো কোএনজাইম আলাদা আলাদা রয়েছে, এনএডি+, এনএডিপি, এফএমএন+, এফএডি+। ইভেন অলসো পাইরিডক্সাল ফসফেট বা কোএনজাইম এ ইজ দেয়ার। এবার আমরা যদি দেখি ক্যারেক্টারিস্টিক্স মানে ধর্ম কি কি রয়েছে, দেখো এনজাইমের অনেক ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে। যেমন ধরো আমরা অলরেডি জানি যে হোল এনজাইম কল দ্য হোলো এনজাইম। দেয়ার এনজাইমের মধ্যে কি রয়েছে, সাম গ্লোবুলার প্রোটিন আছে এবং কিছু আরএনএ বেসড মলিকুল রয়েছে। এনজাইম কি করে, তার বায়োকেমিক্যাল রিঅ্যাকশনকে বাড়াতে সাহায্য করে, এনহান্স করে। এনজাইম কি করে, ইট লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন অফ এনার্জি। এনজাইম প্রডিউসেস প্রোডাক্ট ইউজিং দ্য স্পেসিফিক সাবস্ট্রেট। অলসো এনজাইম ইজ রিকোয়ার্ড ইন ভেরি লেস অ্যামাউন্ট, কম পরিমাণে দরকার হয় কম্পেয়ার টু কেমিক্যাল ক্যাটালিস্ট বা ইনঅর্গানিক ক্যাটালিস্ট। এনজাইমস ক্যান বি রিসাইকেল করা যেতে পারে, রিইউজ করা যেতে পারে, মানে রিঅ্যাকশনের পর সে অপরিবর্তিত থাকে যেহেতু। এনজাইম ফাংশন ক্যান বি ইনহিবিট হয়, মানে তার গতিবেগটা কোনো কারণে বাধা পেতে পারে, ইনহিবিটার যদি থাকে সেখানে। অ্যান্ড এনজাইম আর লার্জার দেন সাবস্ট্রেট, সাবস্ট্রেটের থেকে অনেক বড় হয়। এনজাইম অ্যাক্টিভ সাইট থাকে 3 থেকে 12টা অ্যামিনো অ্যাসিড রয়েছে। এবং সেন্সিটিভ টু টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এগুলোর উপর এনজাইমের ফ্যাক্টর উপর নির্ভর করে এনজাইম। তাহলে এনজাইমের গতিবেগ বাড়বে কমবে ডিপেন্ড করে কিনা সাম ফিজিওলজিক্যাল সাম টেম্পারেচার লাইক পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এটসেট্রা। আর অ্যাক্টিভ সাইট যেগুলো কন্টেন লেস হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিড রয়েছে সেগুলোও সেখানে কিন্তু এনজাইমের সঙ্গে অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, এনজাইমস কোএনজাইম এবং কোফ্যাক্টর কোএনজাইম ও কোফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এনজাইম।
তার হলো এনজাইম। তাহলে আমরা এনজাইমের মোটামুটি বিভিন্ন রকম যে ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এখানে ইম্পর্টেন্টলি একটা জিনিস বলি, এনজাইমের সঙ্গে যদি তোমরা কম্পেয়ার করো ইনঅর্গানিক ক্যাটালিস্ট, তাহলে এনজাইম আর ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে অনেক 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 ডিফারেন্স তোমরা পাবে, সিমিলারিটিও পাবে কিছু, আবার ডিসিমিলারিটিও কিছু পাবে। এবং অলরেডি আমরা এখানেই বলেছি ইট রিকোয়ার্স ভেরি লেস অ্যামাউন্ট অফ কম্পেয়ার টু দ্য কেমিক্যাল ক্যাটালিস্ট। এবং এনজাইম যেমন বায়োলজিক্যাল ইন নেচার, প্রোটিন ইন নেচার, বাট ইনঅর্গানিক ক্যাটালিস্ট আর নট দ্য বায়োলজিক্যাল or protein in nature. লাইক দ্যাট আবার সিমিলারিটি কিরকম থাকে না, এনজাইম দেখবে টেম্পারেচার উপর নির্ভর করে, পিএইচ এর উপর নির্ভর করে। ঠিক এখানে ইনঅর্গানিক ক্যাটালিস্ট ও সিমিলারলি টেম্পারেচার, পিএইচ এটসেট্রার উপর নির্ভর করে। ঠিক আছে, এবার আমরা দেখি কিভাবে মাইকেলিস মেনসন ইকুয়েশন থেকে আমরা ডাবল রেসিপ্রোকাল প্লট ডিরাইভ করতে পারবো। দেখো আমরা আগের ক্লাসে পড়েছি মাইকেলিস মেনসন ইকুয়েশন কিভাবে ডিরাইভ করা হয়, এবং সেখানে আমরা একটা গ্রাফিক্যাল প্লট দেখেছিলাম আগের দিন, যেখানে V0 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এস হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এবং এই কার্ভ হচ্ছে হাইপারবোলিক কার্ভ। এই কার্ভের থেকে আমরা বেশ কয়েকটা ইনফরমেশন পেয়েছিলাম। কিরকম ইনফরমেশন না, প্রথম হচ্ছে কি না, এম এর মানটা পেয়েছিলাম। এম মানে কি, দ্যাট ইজ কল্ড দ্য স্লোপ, বা স্লোপ ইজ ভি ম্যাক্স বাই কে এম, স্লোপ পেয়েছিলাম। সেকেন্ড হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট পেয়েছিলাম। কিভাবে পাওয়া যায় না, যদি এক্স এর মানটা 0 বসাই, আমরা যদি এই ইকুয়েশনটাকে মানে এই মাইকেলিস মেনসন ইকুয়েশনকে যদি আমরা স্ট্রেট লাইন ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো কি y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তার মানে y এক্সিস যদি পেতে হয় তাহলে x টা 0 বসাতে হবে, আবার x অ্যাক্সিস পেতে গেলে y এর মান 0 বসাতে হবে। সেইভাবে আমরা যদি দেখি তাহলে y অ্যাক্সিস, x অ্যাক্সিস, ইভেন অলসো m এর ভ্যালু আমরা পেতে পারি। এবং এবার আমরা আসি কিভাবে এখান থেকে ডাবল রেসিপ্রোকাল প্লটে আসবো। দেখো, ট্রান্সফরমেশন অফ মাইকেলিস মেনসন ইকুয়েশন ইনটু দ্য ডাবল রেসিপ্রোকাল প্লট, যেটাকে বলা হচ্ছে কিনা অ্যাকচুয়ালি দিস ইকুয়েশন ইজ মোর ইউজফুল ইন প্লটিং দ্য এক্সপেরিমেন্টাল ডেটা। দেখো সিম্পল ওয়েতে হবে, জাস্ট একটা লাইন তোমরা চিন্তা করো। আমরা জানি এটা হচ্ছে ইকুয়েশন, এমএম ইকুয়েশন, V0 সমান Vmax ইনটু সাবস্ট্রেট ডিভাইডেড বাই Km প্লাস সাবস্ট্রেট। এবার এই ইকুয়েশনটাকে যদি জাস্ট উল্টে দাও, ইনভার্টিং করে দাও, 1 বাই V0 সমান কত হবে, দিস ইকুয়েশন ইজ দিস। So 1 by V0 is equal to Km by Vmax into substrate S plus 1 by Vmax. তার মানে আমি যদি এটাকে y ধরি, এটাকে m ধরি, এটাকে x ধরি, আর এটাকে c ধরি, তাহলে আমরা এর সঙ্গে স্ট্রেট লাইনে ইকুয়েশনে একটা কম্পারিজন পেয়ে যাব। তার মানে এখানে x এর মান যদি 0 বসাও y অ্যাক্সিস পেয়ে যাব, আবার y এর মান 0 বসালে x এর মানটা পেয়ে যাব, এবং এটা হচ্ছে m এর মান, Km by Vmax। দেখো গ্রাফে আমরা এটাই পাবো, Km by Vmax। দিস ইজ Km by Vmax স্লপ। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ডিরাইভ করছি এটা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, আগের কার্ভে যেটা দেখেছিলাম আমরা V0 এর এগেইনস্টে পেয়েছিলাম 1 বাই S এর কার্ভ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের কার্ভ হাইপারবোলিক, বাট এখানে হচ্ছে আমরা পেলাম যেটা 1 বাই V0 এগেইনস্ট 1 বাই সাবস্ট্রেট S কনসেন্ট্রেশন। সো লাইনওয়েভার প্লট হ্যাজ এ গ্রেট অ্যাডভান্টেজ অফ অ্যালাউইং মোর অ্যাকুরেট ডিটারমিনেশন অফ Vmax এর মান এবং Km এর মান। Secondly, a double reciprocal plot is very useful to determine the mechanism of enzymatic reaction. এবং এছাড়া আমি যেটা বললাম, y axis, x axis এবং স্লোপ মানে দ্যাট মিন্স m এর ভ্যালুটা আমরা পেতে পারি। সো আশা করি তোমাদের পরীক্ষা পারপাসে যে সমস্ত জিনিসগুলো লাগে, যেমন ধরো লাইন ওভার বার্ক প্লট কিভাবে ডিরাইভ করবে, বা এমএম ইকুয়েশন কিভাবে ডিরাইভ করবে, সেখান থেকে আমরা কি করে লাইন ওভার বার্ক প্লট পেতে পারি, বা এখান থেকে আমরা কম্পারিজন কিভাবে করতে পারি দুটো ইকুয়েশনকে, সেটা আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমরা যত এরপরে এগোবো ক্লাসে, দেখবে ইনহিবিশন পার্টগুলো যখন পড়বো, তাতেও তুমি দেখবে এমএম ইকুয়েশনকে সঙ্গে কম্পেয়ার করলে আমরা বিভিন্ন ইনহিবিটার যখন ইউজ করব, সেক্ষেত্রে তাদের ইকুয়েশন বা তাদের y ইজ ইকুয়াল টু mx প্লাস c ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। সো আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে, এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিও আপডেট পেতে গেলে বেল আইকনটি অন করে রেখো। এবং আবার দেখা হবে পরবর্তী আমার ভিডিও লেকচারে, এনজাইমের উপর পরবর্তী নতুন কোনো টপিকস নিয়ে আমরা আসবো।